বিপণন মানে এখন শুধুই পণ্য বা সেবার প্রচার নয়, একই সাথে এটি গ্রাহকের মনে আস্থা তৈরি করে। তবে এতে বলার ঢং নির্মাতা, ব্র্যান্ড বা সংস্কৃতির নিজস্ব আদলেই হয়ে থাকে। বাংলাদেশও হাঁটি হাঁটি পাপা করে বিজ্ঞাপন নির্মাণে প্রায় 5 দশক পার করছে। তৈরি হয়েছে মিলিয়ন ডলারের বাজার। গতানুগতিক কৌশল পেরিয়ে বিপণন এখন অনেক বেশি ডিজিটাল। কিন্তু তাতে কি সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটির চর্চা বেড়েছে? সব জানতেই আজকের দ্য বিজনেস উইথ SARM, সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, আজ যিনি আসছেন তিনি সবার কাছে প্রিয় অভিনেতা, তবে অন্য এক পরিচয়। তিনি কর্পোরেট জগতেও সমান পারদর্শিতা দেখিয়ে আসেন বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক EXP'র ম্যানেজিং ডিরেক্টর ইরেশ জাকের। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। ইরেশ জাকের, আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আপনাকে শুরুতেই নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা বাংলা নববর্ষের আরেকটি বছর পার করে ফেললাম। জানতে চাই, আমাদের ছোটবেলায় নববর্ষ বলি বা অন্যান্য সময়গুলোকে যদি বলি, বিজ্ঞাপনগুলো অনেক বেশি আমাদের মাথার ভেতর গেঁথে থাকতো। খুব সম্ভবত এইটা এই কারণে যে আমাদের তখন অন্য কোনোভাবে দেখার মাধ্যম বলতে অন্য কোনো কিছু ছিল না, ওগুলো দেখে আমরা অভ্যস্ত ছিলাম। এখন যখন জগৎটা বড় হয়েছে, এই পুরো বিজ্ঞাপনী সংস্থা বা বিজ্ঞাপনের যে বাংলাদেশে বা বিপণনের ওভারঅল যে বাজার, কতটা ম্যাচিউরড হলাম আমরা? প্রথমেই আপনাকে এবং দর্শককে শুভ নববর্ষ। আশা করি এই নতুন বছর সবার জন্য ভালো কাটবে। এটা আসলে আপনি যে প্রশ্ন করেছেন সেটা আসলে একটা কোনো সোজা উত্তর নেই। আপনি যেটা বললেন যে আমাদের ওই সময় যে বিজ্ঞাপনগুলো আমরা দেখতাম সেগুলো মাথায় গেঁথে থাকতো, এটার একটা বিশাল কারণ হচ্ছে যে আমাদের আসলে তখন দেখার মতন আমাদের টেলিভিশন ছিল, আর বাকিটা সময় পাড়ায় থাকতাম। তখন এই যে এখন যেরকম আমরা 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমরা যখন জেগে থাকি, কোনো না কোনো ধরনের বিপণন, কোনো ধরনের বিজ্ঞাপনের সংস্পর্শে কিন্তু আমরা থাকি। সেটা আমাদের মোবাইল ফোনই হোক, সেটা আমাদের টেলিভিশনের মাধ্যমে হোক, সেটা আমাদের আউটডোরে হোক। তো ওই জিনিসটা সেটা এখন আমাদের এই জগৎটা অনেক কি বলবো, অনেকটা জটিল হয়ে গেছে। তো এখানে আসলে একটা কোনো বিজ্ঞাপন আমাদের মাথায় গেঁথে থাকবে ওইভাবে, এটা খুবই কঠিন। আমার মনে হয় এটা আসলে হওয়াটা খুবই আনইউজুয়াল, আমি বলবো, যেটা না। সেই জায়গার থেকে ম্যাচুরিটিটা কতটা এসছে বাংলাদেশের বিজ্ঞাপন জগতে, আমি বলবো যে আমরা এখন 2 নৌকার মাঝখানে আছে। ইন দ্যাট যে আমাদের একটা সময় আমরা টেলিভিশন বিজ্ঞাপন, প্রিন্ট বিজ্ঞাপনের যে জগৎটা ছিল আমাদের, সেই জায়গাটা আমরা খুব একটা জায়গায় আমরা খুব ভালো করছিলাম। কিন্তু এখন তো আপনিও যে ভালো করে জানেন, আমাদের ইভেন এখন দেশে কোনো স্ট্যান্ডার্ডাইজড TRP নাই। তো টেলিভিশন কত মানুষ দেখছে, কীভাবে দেখছে, এটা বোঝার কোনো উপায় নেই। আমাদের অনলাইন ডিজিটাল এনগেজমেন্ট কিছু ডেটা আমরা পাই। 2 জগতের মাঝখানে থাকার ফলে যেটা হচ্ছে যে আমরা পুরোপুরিভাবে ডিজিটাল কমিউনিকেশনের যে জগৎটা, সেটাকে আমরা পুরোপুরিভাবে করতে পারছি না, আমাদের আহরণ করতে পারছি না, নিজেদের মধ্যে ইন্টারনালাইজ করতে পারছি না, যাতে আমরা ওখানে যে একটু ভালো কাজ করব, ওখানে যে আমাদের বেস্ট টুলস ইউটিলাইজেশনগুলো করব, মানুষকে কীভাবে, আমাদের ভোক্তাদেরকে কীভাবে রিচ করতে হয় সেটা আমরা বুঝবো, সেটার চেষ্টাটা করব। সেটা করছে আমরা ওই পিছনের জগতের যে কাজগুলো, সেগুলোকেও আমরা আমাদের এখনকার টেলিভিশন জগতের কাজগুলো ডিজিটাল জগতের সাথে আমরা প্রপারলি সিনার্জাইজ করতে পারছি না, ওই স্কিলগুলো এখন। ইন দিস ডে অ্যান্ড এজ আমি বলবো যে আমাদের ম্যাচুরিটি ইন টার্মস অফ অ্যান অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি এখনও অনেকটা হওয়া বাকি। আমরা এখনও ডিজিটাল কমিউনিকেশন বলতে আমরা কয়েকটা খুব স্ট্যান্ডার্ড জিনিস বুঝি। ডিজিটাল কমিউনিকেশন হ্যাজ গন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড টু মাচ ডিপার লেভেল। বা সেটা আমরা তখনই করতে পারবো, আমরা তখনই এটা ফুলি এক্সপ্লোর করতে পারবো যখন আমরা প্রথমেই টিভি দিয়ে চিন্তা করব না। আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা 20-30 বছর ধরে যেহেতু আমাদের বিজ্ঞাপনী সংস্থাগুলো, আমার বিজ্ঞাপনী জগৎ বাংলাদেশের টেলিভিশন ড্রিভেন। তো এখনও আমরা যে কোনো ব্রিফ পেলেই আমরা প্রথমে টেলিভিশনটাই চিন্তা করি। টেলিভিশন বলতে যাই দিস স্ক্রিন, নট দ্য মোবাইল স্ক্রিন। তো তারপরে বাকি সব ব্রিফগুলো হয়। এটা এখন টেলিভিশনের জন্য একটা টিভিসি ভাবেন, এটা কিভাবে আমরা ডিজিটালে দেখাতে পারবো, কিভাবে এই টিভিসির এই আইডিয়াটা আমরা BTL করতে পারবো। তো এরকম টেলিভিশন সেন্ট্রিক এখনও মনে হয় অনেকটা চিন্তা হয়ে আছে। আর ডিজিটালটাও
ওইভাবেই অনেক স্ট্যান্ডার্ডাইজড নন ইনোভেটিভ থিঙ্কিং আমার মনে হয় এখন হয় যে আচ্ছা সো একটা জিডিএন একটা ফেসবুক পোস্ট একটা ইনস্টাগ্রাম পোস্ট সো বাট ট্রুলি ডিজিটাল ইন্টিগ্রেশন যেটা আই এম শিওর আমাদের মার্কেটে অনেকেই করছে দের ইজ আ লট অফ স্মার্ট পিপল লট অফ স্মার্ট digital and data practitioners in our market but এটাকে আর আই থিঙ্ক এটার পোটেনশিয়াল অনেকটা এক্সপ্লোর করা আছে যে কারণে আপনি যখন জিজ্ঞেস করলেন আমাদের ম্যাচুরিটিটা কত আমি বলতে চাই আমরা প্রবাবলি একটা ইম্যাচিওর ফেজে আছি ইন দিস নিউ ডিজিটাল ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। এরকম একটি জায়গায় আবারও সেই ছোটবেলায় ফিরে যায় এক ধরনের স্টোরি টেলিং বা ভ্যালু লার্নিং এর জায়গা ছিল আমাদের দেশের আদলে একদম যেগুলো যে কারণে মনে আছে। এখন আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে পণ্য বা সেবার সেলিংটা বা ওইটার প্রচারটাই এখন বেশি সিগনিফিকেন্ট। ওইটা ইজ ইট বিকজ অফ দি টাফ কম্পিটিশন অ্যামং দি ব্র্যান্ডস? মেবি দ্যাটস নট, কারণ আমাদের কন্যা মেহাত ওর 2.5 বছর বয়স, ও কিন্তু অনেক কিছুই শেখে ফ্রম ভিজুয়াল কন্টেন্ট। বিফোর যেটা আপনি যেটা বললেন যে আপনি যখন টিভি দেখতেন সেখানে ভিজুয়াল কন্টেন্ট হ্যাড এ সার্টেন স্টাইল, একটা চ্যানেল একটাই কন্টেন্ট, বা আপনি হয়তো পরবর্তীতে আমাদের 3টা বা 4টা চ্যানেল ছিল সর্বসাকল্যে স্টারটার ইয়ে করলো আমাদের there was not a lot তখন অ্যাডভার্টাইজিং হ্যাড a lot of responsibility। আর অ্যাডভার্টাইজিং এখন যেটা করছে যে আপনি যেটা বললেন যে মেবি ওরা ওই তাড়নাটা বোধ করছে যে আমাদের আসলে এখন সব বিক্রি করতেই হবে, আমাদের এত কম্পিটিশন, বাট আই থিঙ্ক there still can be a story to be told, বাট স্টোরিটা আগের মতন পিওরলি বিজ্ঞাপনের মাধ্যমে হবে কিনা আই এম নট শিওর এনিমোর। তো মনে করেন এখন আমার মেয়ে কিন্তু অনেক ভ্যালু ড্রিভেন কন্টেন্ট কনজিউম করে, বাট ইটস কমপ্লিটলি almost in many cases it's completely user generated content. A lot of it is user generated content, a lot of it is just pure content. So এখন সেটা তার মানে কি what direction is that pointing us towards? That we need to create whatever advertising we create now has to be advertising in the form of content. Recent example, Coke Studio, এইটা না করে কোকের বিজ্ঞাপন বানাতো তাহলে কতটা how much would they have been able to contribute? Having said that, এটাও কিন্তু বিষয় হচ্ছে যে এখন আমি একটা বললাম তারপর সবাই এখন কন্টেন্ট বানানো শুরু করলো। I suppose that is the key, that is the job আমাদের যারা মার্কেট কমিউনিকেশন আমরা যারা মার্কেটিং কমিউনিকেশন আছে is to be flexible, যে আমি কার সাথে কি বলতে চাচ্ছি তাকে রিচ করার আমার ইয়ে কি আমার আজকে আমার বস টক শো দেখে এই জন্য আমার টক শোতে আমার ব্র্যান্ডিং লাগবে বা আমার একটু এসব থেকে বের হয়ে আসতে হবে। আই ফিল লাইক ইউ হ্যাভ টু বি ভেরি ফ্লেক্সিবল ইন টার্মস অফ হাউ ঠিক আছে ইফ মাই টিজি ইজ মাই বস, আমি যদি একটা সুপার প্ল্যাটিনাম কার্ড প্রমোট করতে চাই, অফকোর্স মাইট বি দ্য বিজনেস টক শোজ মাইট বি দ্য প্লেস ওয়ার আই প্লেস দেম ইন, অর দ্য মোর মানে এখনকার যে সব এমিনেন্ট টক শোগুলো আছে সেগুলো। বাট প্রবলেম হচ্ছে উই আর টু স্টাক ইন দ্যাট থিঙ্কিং যে এখন ইটস রিয়েলি এ টাইম টু বি ভেরি ডাইনামিক। Even and this digital age, it's so focused, and the digital engines, আজকে গুগল বলেন ফেসবুক বলেন, আপনি যেটা পছন্দ করবেন সেটাকে আপনাকে এত বেশি they'll keep you within that world. It very well be that you'll never see things that are to even people next to you are. আমার মতে এই কারণে একটা প্রশ্ন আসলো হঠাৎ করে আপনার কথা শুনতে এই কারণেই কি আমরা অনুকরণ বাড়িয়ে দিচ্ছি? একজন এক ধরনের বিজ্ঞাপন বানায়, তাকে দেখে আরেকজন আরেক ধরনের একই ধরনের একটা বিজ্ঞাপন বানায়, এবং ক্রিয়েটিভিটির চর্চা কমে গেছে কিনা আপনার কিছু কি মনে হয়? এটা একটা ওয়ান সেকেন্ড ইটস এ কমপ্লিকেটেড ইস্যু। যদি ওভারঅল বলেন, হ্যাঁ পিওরলি ক্রিয়েটিভ যেটা বলছে স্টোরি টেলিং করার জায়গাটা ছোট সীমিত হয়ে গেছে। প্রবলেম হচ্ছে যে ক্রিয়েটিভিটিটার সংজ্ঞাটাই পাল্টে গেছে। আজকে ক্রিয়েটিভিটি ইজ মোর ইন টার্মস অফ চুজিং মাই মিডিয়া। সো ওই জায়গাতে আজকে যখন এই ঘরে 10 জন 10টা জিনিস দেখছে, সেখানে আমার স্টোরি টেলিংটা যতটা ইম্পর্টেন্ট, আমি কোথায় স্টোরিটা বলছি দ্যাট বিকামস ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো দ্য চয়েস অফ মিডিয়া, লট অফ দ্যাট ইজ ডান বাই এআই।
lot of that is done by machine learning and by the ad networks and so on and so forth. But how I am catering, tailoring and reaching my consumer becomes as much part of the creativity. So সেখানে আগে যেমনি I knew a format, a 30 second, 60 second, 90 second. হ্যাঁ, you can question যে why aren't we then not, যখন আমি জানি যে এখানে the 40-minute fiction on YouTube is a big draw for my TG. Why am I not utilizing those options more? Or why am I not utilizing film? Why am I not utilizing web series? Why am I not utilizing television series? আমরা বারবার 30 সেকেন্ড 60 সেকেন্ডে যাচ্ছি কেন, সেটারই কাট ভার্সন চালাচ্ছি কেন, সেটা প্রশ্ন হতে পারে। Why are we not starting with a 5-seconder and then thinking, মানে অথবা why are we not starting with the one particular content? Why cannot advertising of a brand be a cross-promotional offer with a related prestigious brand? So আমার কথা হচ্ছে যে সেটাও তো, that is also creativity in this day and age. How are you creating these partnerships? So creativity সংজ্ঞাটা অনেক broaden করতে হবে। এখন তার মানে ইকুয়ে যখন আমরা তুলনা করি তখন তো একটা আমি আপনাকে বলি, ইন্টারন্যাশনাল I have তুলনা to তো চলে give this আসে। example. I don't know if you guys can add this. There is a brand called Macallan. He makes whiskey. তো ওদের নতুন ফ্যাক্টরির জন্য they hired 6 Magnum Photos is the most prestigious photo agency in the world. ওদের 6টা ফটোগ্রাফারকে হায়ার করেছেন। ওদেরকে হায়ার করে ওদের ফ্যাক্টরির ছবি, ওদের ওয়ার্কারদের ছবি তুলেছে, একজন ইন্ডাস্ট্রিয়াল ছবি তুলেছে, একজন ফ্যাক্টরি যে ল্যান্ডস্কেপে সেটার ছবি তুলেছে। So the 6 most famous photographers in the world, Steve McCurry, Alex Soth. So their offer was for a bottle, ওদের একটা প্রিমিয়াম বটলের সাথে ওরা 6টা ছবি দিবে। And I was like, I don't have to drink to even buy that. Macallan, I don't even have to be a whiskey drinker. For a photography fan, আমার জন্য আমি তো $1,000 দিয়ে আমার যে সামর্থ্য থাকে আমি ওই ছবিগুলোই কিনবো, আমার তো হুইস্কিও কিনতে হবে না। মানে দ্যাটস দ্য অ্যাসোসিয়েশন। আপনার গেম অফ থ্রোনসের সময় দ্য নাম্বার অফ থিংস দ্যাট দ্য ক্রস অ্যাসোসিয়েটেড উইথ, ক্রস ব্র্যান্ডেড উইথ, সো ওইটাই দ্যাটস দ্য ক্রিয়েটিভিটি ইন দিস ডে অ্যান্ড এজ। একটু চেঞ্জ হয়ে গেছে, মানে এখন আপনি হচ্ছে যে একটা গল্প বলতে পারেন, গল্পটাকে আপনার অনেকভাবে বলতে পারতে হবে। তো আমি গল্প চিন্তা করলাম যে মা আসলো, মায়ের জন্য ছেলে দূর থেকে আসছে, দ্যাট ডাজন্ট নেসেসারি, এখন আর 36 সেকেন্ড 60 সেকেন্ড টিভিসি গল্প চিন্তা করে লাভ নাই। ওটা বলতে হলে দেন ইউ নো আপনি, I don't know what brand you are, so you say you're a telco, then you do cross associations with airlines, you cross associations with the biggest cinema director to make a film, and then you do cross association with other brands. So when it comes to mother and son, what are the brands you do? And if you want to get people close together, what are the products that get people close together? So এখন আমার মনে হয় ক্রিয়েটিভিটির ওই সংজ্ঞাটা আমি যেটা বললাম যে আপনি সৃজনশীলতার সংজ্ঞাটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার অনেক কিছু জানা দরকার, জানা উচিত যে হোয়াট ইজ আউট দেয়ার, সো দ্যাট আপনি আপনার যে ভোক্তা তাকে আপনি বিশেষভাবে তার গল্পটা তাকে শোনাতে পারেন। একটা গল্প শুনিয়ে সবাইকে অ্যাট্রাক্ট করাটা খুব ডিফিকাল্ট হয়েছে। নিঃসন্দেহে জনাব ইলিয়াস জাকের একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসে আমরা আবারও ফিরবো। দর্শক, বেশ ডিফারেন্ট কাইন্ড অফ আলোচনা হচ্ছে, কিন্তু খুব দ্রুত ফিরবো দ্য বিজনেস উইথ এসিআরএম নিয়ে। আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ এসিআরএম। আমাদের সাথে স্টুডিওতে আছেন এশিয়াটিক ইএক্সপির ম্যানেজিং ডিরেক্টর ইলিয়াস জাকের। ম্যাডাম ইলিয়াস জাকের, আমি শুধু বিজ্ঞাপনের কথা বের হয়ে একটু অন্য জগতে আসতে চাই। এখন তো ইভেন্টস হয়, অ্যাক্টিভেশন হয়, এবং যখনই তুলনাটা হয় সেই তুলনাটা পশ্চিমাদের সাথে হয়ে যায়, কারণ এখন দেখতে পাই আমরা এই ডিজিটাল যুগে যে কে কী করছে অন্যান্য বিশ্বেও। এরকম একটি জায়গায় খুব ক্রিয়েটিভ বা বড় ধরনের ইভেন্টস বা অ্যাক্টিভেশন বাংলাদেশে করার সুযোগ আছে কিনা, অথবা বিজ্ঞাপনের কথাও যদি বলি, সব মিলিয়ে ইনভেস্টমেন্টটা এনাফ হচ্ছে কিনা, যারা তৈরি করছে তারা টাকা দেয় এখন দেখেন, এখন আমি কিভাবে সেটা, হাউ ক্যান আই সে, অবভিয়াসলি অ্যাজ আ অ্যাডভার্টাইজিং প্রফেশনাল আমি বলবো যে এনাফ হচ্ছে না, বিকজ মনে করেন কারো চাহিদার তো কোনো শেষ নেই। কিন্তু সেই জায়গা থেকে অ্যাজ এ বিজনেসম্যান, আমাদের আজকে যদি বাংলাদেশে যারা এত বড় বড় ব্যবসায়ী আছেন, আমার এনারা সবাই অনেক বড় ব্যবসায়ী, ওনারা যদি ডিসাইড করেন যে ওনারা যেই প্রমোশনটা করছেন সেটা তো ওনাদের হয়ে যাচ্ছে, দিস মিটিং দেয়ার বিজনেস গোলস, ইন দ্যাট কেস who am I to say যে না হচ্ছে না। মেবি বাংলাদেশে আসলেই এটা করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের
হাউএভার এখানে বাটটা থাকে, সেখানে আমাদের তাহলে এটা প্রশ্ন করতে, ইউ ক্যান ডু টু থিংস। আপনি এভাবে প্রশ্ন করতে পারেন কিন্তু যে যেটা ইনভেস্টমেন্ট করা হচ্ছে সেটা অপটিমাইজ করা হচ্ছে কিনা। ওকে, মেবি দ্যাট আজ। সো ইফ ইউ আর স্পেন্ডিং, আমাদের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি এখন কত হয়েছে, ইটস অ্যাবাউট 6,000 crore টাকা। আর ইউ অপটিমাইজিং দ্যাট স্পেন্ড? ইজ ইউনিলেভার স্পেন্ডিং, যে ওনারা যে বা ইউনিলেভার বা গ্রামীণ ফোন যারা স্পেন্ড in billions of টাকাস, not dollars, billions of টাকাস, মানে 100 কোটি 200 কোটি টাকা এরকম বড় বড় যে অ্যাডভার্টাইজাররা, তারা ওভারঅল দ্য স্পেন্ড, আর দে অপটিমাইজিং দ্য স্পেন্ড? As advertiser, then I have to ask myself, am I helping my client optimize the spend? কারণ আমি তো ক্লেম করি যে আমি এসেটি 360, সো আমাদের বিটিএল এজেন্সি আছে, which I directly overlook. We have the media agency which Moshad Bhai overlooks. We have the creative agency which Neville overlooks, and PR, Ikram, and so on and so forth. Am I helping my client optimize their budget and doing the best that's possible within that certain investment? সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, the clientরা কি, are they thinking big enough? Are they being able to project how fast the economy in Bangladesh is growing? Bangladesh, so what is the missed opportunity? And this were clients and agencies. Agencies যে ক্লায়েন্টদের উপর বেস করেই করতে হবে এটা না, এখানে আমারও আলস্যের বিষয় আছে। আপনি দেখেন, এটা just pre-COVID, last major concert that happened in 2019 was, I believe, regionally, U2 in Singapore. I think Singapore Bangladesh minimum 5 থেকে 10,000 মানুষ গেছে। So they 10,000, and there are a lot of people like myself, because I had a family emergency, এটা যেতে পারিনি। So ঢাকা শহরে right now there are 20,000 people minimum যদি টিকিট পায়, ভিসা করাতে পারে টাইম মতন, ওদের জন্য একটা রিজনালি একটা মেজর কনসার্ট দেখতে যাওয়া কোনো ব্যাপার না। তো থিঙ্ক অ্যাবাউট হাউ মাচ দে স্পেন্ডিং বিহাইন্ড দ্য কনসার্ট। সো একটা কনসার্টের টিকিট হয় $200 থেকে $300, মানে ফাইনালি ভালো টিকিট পেতে হলে যাওয়া আসা আপনি খরচ চিন্তা করেন $1,000, অ্যান্ড দেন ইউর ওখানে থাকা খাওয়া সব মিলে ইউর স্পেন্ডিং আপ ক্লোজ টু লাইক আপনি 2 লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করছিলাম যে সিঙ্গাপুরে একটা কনসার্ট দেখতে চান, রাইট? মানে ইটস এ, সো if there are 10,000 people going for that, why aren't we not being able to design events in Bangladesh যেখানে মানুষ 10,000 টাকা দিয়ে অ্যাটলিস্ট 10,000 মানুষ এসে দেখবে? সেটা যদি আমি ডিজাইন করতে পারি, then I can create that proper experience. So 10,000 times 10,000 is 10 crores. 10 কোটি টাকা ইভেন্ট বাংলাদেশে কয়টা হয়? সো সেই সাহস আমি করছি না, কারণ আমি আমার ক্লায়েন্টদেরকে ব্লেম করতে লাভ নেই। সো ইফ আই মেবি ক্রিয়েট ওয়ান ইভেন্ট, মেবি আই লুজ মানি অন দ্য ফার্স্ট ইভেন্ট, when people come and see that there's so many people coming to see this event. আমরা সাহস করে আর্টসেলিজম, যে আর্টসেল রিউনিয়নটা করলাম, লাস্ট মোমেন্টে ক্লায়েন্টস কেম অন বোর্ড। I could have lost money, I didn't, thankfully, but it showed me that if you dream big, you create a concert, good concert, একটা ব্যান্ড দিয়ে হলো, people are going to come and watch. Arts, it was credit to Artsel, to especially to Artseler যে মেম্বাররা, যে ওরা বলছে যে না 500 টাকা বেশি টিকিট নিব না, কারণ আমার অনেক ফ্যান আছে যারা এটার চেয়ে বেশি অ্যাফোর্ড করতে পারবে না। I want everyone to be access, মানে everyone to be able to afford that concert. অথচ আমি ওইখানে 3,000 টাকাও টিকিট দিতাম, আমার মনে হয় I would have filled the venue. সো ওইখানে একটু সাহস করে আমরা যদি কাজটা করি, যেটা এখানে আমার নিজেরও, মানে আমি নিজের উপরই দোষটা নিচ্ছি, যে আমরা অনেক কিছু করতে পারি, সেখানে ব্র্যান্ডরাও তখন এগিয়ে আসবে। আচ্ছা, বাংলাদেশে তার মানে এই কনজিউমার নিশটাও আছে যারা so I can start thinking about variants, I can start thinking about offers, I can start thinking about products or brands to offer that cater to the high end. সো ওইভাবে আমার মনে হয় একটু আই থিঙ্ক সামগ্রিকভাবে আমাদের আরেকটু বড়োভাবে চিন্তা করার সুযোগ আছে। এবং আমি যদি বলি উইদিন ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেখানেও আমাদের অপটিমাইজ করার কিছু সুযোগ আছে, যেটা হয়তো আমরা এখনো নিজেদের শ্রম আর একটু দিলে আমরা হয়তো ওই জায়গাটা করতে পারবো। আমার মনে একটা প্রশ্ন আসলো, তখন এসেছিল যে মিডিয়ার কথা যখন আমরা বলছিলাম, ট্র্যাডিশনাল মিডিয়া কি ডিজিটাল মিডিয়ার কারণে ক্ষতির মুখে পড়ছে বলে আপনার মনে হয়? ক্ষতির মুখে তো একটা সময় পড়বে, বাট আপনি যদি দেখেন ক্ষতির হচ্ছে আরও বেশি তাদেরই যারা ডিজিটাল মিডিয়াটাকে প্রথমে খারিজ করার চেষ্টা করছে বা ইগনোর করার চেষ্টা করছে। আমি আমেরিকান ফুটবল দেখি, আমেরিকান ফুটবল কিন্তু আমি ক্যান অনলি ওয়াচ ইট অ্যাজ পার আমেরিকান টেলিভিশন চ্যানেল যেটা রাইটস ওন করে, ওর রুলস। সো
আমি যদি আমি তো ডিজিটালি দেখি, আমি আমেরিকান টিভি চ্যানেল দেখতে পারি না, সো আই হ্যাভ টু সাবস্ক্রাইব টু NFL.com. So when I watch it, আমার সব বিজ্ঞাপন শুদ্ধা দেখতে হয়। সো ওদের টেলিভিশন চ্যানেলরা কি করছে, আইডেন্টিফাই করছে, আজকে স্টার বলেন, জি বলেন, ইনস্টেড স্টার জি তো বলতে পারতো না একদম ইয়ে আসলে আমার টেলিভিশন ব্যবসা নষ্ট হয়ে যাবে, না, দে হ্যাভ অ্যাডাপ্টেড দ্যাট, হটস্টারে চলে গেছে, দে আর পুটিং অল দেয়ার কন্টেন্ট অন দেয়ার ওন অনলাইন প্ল্যাটফর্ম। কিছু কিছু বাংলাদেশ টেলিভিশন চ্যানেলরা এটা করার চেষ্টা করছে, এবং যারা করছে তাদের অ্যাকচুয়ালি মনিটাইজিং ওয়েল। সো ইউ হ্যাভ টু, আই থিঙ্ক no media stays the same. Television didn't stay the same. Kamaka bole lab nahi. We only had like a 15-year shelf life of traditional television in Bangladesh. So media will constantly evolve. If you recognize, appreciate that evolution and prepare yourself, then I don't think apnar media digital সম্মুখীন, digital কালকে কিসের কাছে মানে কালকে দেখেন Facebook came and uprooted 3 existing, and তখন মনে করছিলাম ওদেরগুলো আছে হাই ফাইভ কি ইয়েতে ছাড়া চলবেই না। এইগুলো কনস্ট্যান্টলি মিডিয়া ট্রেন্ডস কিপ অন চেঞ্জিং, বাট ইউর কোর প্রপোজিশন ইফ ইউ ক্যান স্টে উইথ বাট অ্যাকসেপ্ট দ্য ইনোভেশন, আপনি নতুন জগৎটাকে যদি আপনি আলিঙ্গন করতে পারেন, তাহলে আপনি, আমার মনে হয় আই ডোন্ট থিংক দ্যাটস আ প্রবলেম। যেহেতু এশিয়াটিক EXP রান করছেন আপনারা, 360 মানে হচ্ছে এশিয়াটিক সব ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করে, অ্যাডভার্টাইজিং এজেন্সি আর ডিজিটাল এজেন্সি, এই দুইটার ভিতরে বড় ফারাক আপনার কাছে কোথায় মনে হয়, কোনটা বেশি ভালো করবে সামনে? I don't think there's a difference প্রথমত। ওকে, I think it's all advertising. So advertising agency বলতে আমরা ওই that's 30-second TVC thinking. আসলে 30-second TVC যারা বানায় তাদের অ্যাডভার্টাইজিং, আর বাকি সবাই হচ্ছে ডিজিটাল BTL মিডিয়া, এরকম আর নেই এখন। in the future it'll all probably be advertising. So that is brand work. So you have to question. The advertising agency is someone who asks him or herself the question is that what best solution that I can give for any given brand. That's the job of the advertiser. Ideally, that's an advertising agency. A digital agency is someone who specializes in those solutions in the digital space. BTL agency is someone who specializes in solutions in the BTL space. ATL agency is someone who does it in the ATL space. Advertising agency, আমরা সবাই advertising agency. A media agency is someone who specializes in media. Having said that, এখন আমাদের এত বেশি আমরা diversified media হয়ে গেছি যে it's coming very soon, মানে it's already happening across the world. যে এখন আগে যেরকম, in fact ওই দিক থেকে Asiatic 360 is probably old fashioned. We have a different wing for everything. এখন it's going back to the one agency model, যেন একটা এজেন্সি সব কিছু করে। আর হাইপার স্পেশালাইজেশন, যে এক্সিকিউশন, হ্যাঁ, এখন একটা এজেন্সির পক্ষে তো হুট করে এশিয়াটিকের সমান এত, মানে আমাদের যে এত শয়ে মানুষ জাস্ট ইভেন্টস করার জন্য আছে, সম্ভব না। আপনি ইভেন্ট সলিউশনটা, আপনি ইউ নো এনাফ অ্যাবাউট ইভেন্টস টু গিভ অ্যান ইভেন্ট সলিউশন, ওটাকে এক্সিকিউট করার জন্য আপনি একটা এজেন্সিকে বলবেন, বা আপনি ডিজিটাল বাইং সলিউশনটা ক্রিয়েট করবেন, তো ওটাকে এক্সিকিউট করার জন্য ইউ উইল গো টু। সো that's happening in the world today. So but going back to the original format, advertising, everyone's an advertising agency. Advertising agency is by definition any agency that gives the best possible solution of reaching your consumer. যদি তাই হয়ে থাকে, আপনার কাছে কি মনে হয় না এখন এজেন্সির সংখ্যা অনেক বেশি, সবাই একটা করে এজেন্সি খুলছে? হয় অনেক বেশি, অথবা জাস্ট রাইট। যত এজেন্সি চলছে না, সবাই চলছে না, তাহলে এজেন্সির সংখ্যা অনেক বেশি। যেরকম টেলিভিশন সংখ্যা অনেক বেশি বাংলাদেশে এখন, 40টা টেলিভিশন চ্যানেলের মধ্যে কয়জন অ্যাকচুয়ালি আর ডু দে হ্যাভ আ পজিটিভ বিজনেস কেস? সো কেন এজেন্সি খুলছে, সেটা আপনার এখন চিন্তা করতে হবে। সো না, আই থিঙ্ক দ্যাটস মিসগাইডেড যে হ্যাঁ এখন অ্যাডভার্টাইজিং নিশ্চয়ই খুব ভালো। আর কারণ এখন যেটা হলো যে ডিজিটালের কিছু জিনিস, কারণ ওটা তো বেস্ট পসিবল সলিউশন, আর এনি সলিউশন ইজ নট দ্য সেম থিং। সো এজেন্সি করা কিন্তু খুব কঠিন। সো থ্রু দ্য এজেস এশিয়াটিক has had to go through নিজেদের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস every time to be the best at that point in time. So digital, and তারপরেও যে আমরা বেস্ট পসিবল সলিউশন দিই সেরকম is probably not true, because we are human and it's not a state of the art market. সেই জায়গায় আমি একটা ছেলে যে একটা ফেসবুকে 2টা পোস্ট দিতে পারে, আর জিডিএন 2টা পোস্ট দিতে পারে, আর ইনস্টাগ্রামে আই ক্যান শেয়ার লাইক a 10-second content,
সেটা দিয়ে আমি এজেন্সি খুলে বসি তাহলে তো সমস্যা হবে। এবং যেটা হবে, এবং এটা তো টেলিভিশন যখন ইন্ডাস্ট্রি শুরু মানে এটা বুম হলো না, এভরিওয়ান হ্যাড এ টিভি মানে এটিএল এজেন্সি। কিন্তু এটা আপনি আমি আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, সাডেনলি আমি দেখি যে মানে আমি তার একটা তখন শুধু মানে এশিয়াটিক এমসিএল মার্কেট কমিউনিকেশন লিমিটেড, ইটস এ বিগ এজেন্সি। সো আমার তো একটা অনেক বড় ওভারহেড। সো আই এম কামিং অ্যান্ড সিইং দ্যাট পিপল হো যে এসে একটা খুব সুন্দর একটা আইডিয়া দেয়, ক্লায়েন্ট হচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা টিভিসি বানাও, সো দে মেক এ বিগ বাজেট টিভিসি। ওর আর কি, ওর তো ওই টিভিসি থেকে ওর মানে ওর এক টাকা উঠে আসে সারা বছর থাকার, বাট আই এম লুজিং আউট অন ক্লায়েন্টস লাইক দ্যাট। বাট আসলে তো যে বললাম তখন, বাট সুনার আর লেটার ক্লায়েন্টস বিকাম স্মার্ট, দে স্টার্ট এক্সপেক্টিং দ্য বেস্ট পসিবল সলিউশন। And when that happens, তখন কিন্তু দেখবেন আবার এজেন্সি নাম্বার শ্রিঙ্ক করেছে, because you have to invest a lot, study a lot, work very hard, and যে টাকা অনেক খরচ করতে হয়, because agency business is a very high overhead business, as you might know, because we may not have the same number of মানে workers that say garments factory has, but আমাদের সব হচ্ছে high end. So it's compared to how much money we earn, we have to spend a lot of money. সেটা আবার সবার ওই ধৈর্য থাকে না। So as a result of which ওই যে best possible solution providers ultimately কোনো না কোনোভাবে সার্ভাইভ করে। Will Asiatic survive? I don't know in next 10 years, because যত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে আমাদের জগৎ, এবং the realities and of the revenue of advertisers are changing so much. I don't know if I'm going to be still in advertising in 5 to 10 years from now. A lot of things will decide that. ওকে, আমরা আপনার থেকে আরও জানবো, কিন্তু তার আগে আমাদেরকে আরেকটি বিরতি নিয়ে নিতে হচ্ছে। দর্শক, বাংলাদেশের বিজ্ঞাপন নিয়ে আরও আলোচনা চলবে, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে আমাদের সাথে। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ এসআরএম। আমাদের সাথে স্টুডিওতে আছেন এশিয়াটিক এক্সপি ম্যানেজিং ডিরেক্টর ইরেশ জাকের। জনাব ইরেশ জাকের, আমরা তো জগৎটা নিয়ে শুনছিলাম, ওটা সম্বন্ধে জানবো। 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, প্লিজ। ওটা ইয়াংরা পাঠিয়েছে, ওরা আমরা সবসময় সমস্ত অতিথিদেরকে করি, আমরা আজকেও করব। আপনার জন্য এক্সক্লুসিভ 10টা। প্রথম প্রশ্ন, দেশে বা বিদেশে আপনার প্রিয় বিজ্ঞাপন কোনটি? I actually don't. I've not really thought about it. I'm not a consumer of advertising. So let's go to the next question, then we come back to this. Okay, we will come back to this. 2 নম্বর, মার্কেটিংয়ের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল টুল আপনার কোনটাকে মনে হয়, যে কোনো একটার কথা যদি বলি? এখনো রিসার্চ। ওকে। থার্ড প্রশ্ন, ডিজিটাল মিডিয়া এটা কি সম্ভাবনা নাকি ভোগান্তি? সম্ভাবনা। চতুর্থ প্রশ্ন, এটা আমিও জানতে চাই, পার্সোনাল লাইফ ও প্রফেশনাল লাইফে ব্যালেন্স করা সবচেয়ে সহজ কৌশল কি? To keep the personal and the professional. And the time? Prioritize. You ensure that what's important to you, and you give time to that. That's it. Okay. পঞ্চম প্রশ্ন, আপনি তো কর্পোরেট লিডার, বাংলাদেশের ব্যবসার কোন দিকটা সব বসের জানা উচিত? This is from my father that I learned how to truly think of your company as a team. Then that you ultimately in the long run you cannot function without your colleagues. Okay, very strong one. 6 নম্বর, বিজ্ঞাপনী সংস্থায় আপনারা কাজ করছেন, নতুন জেনারেশনের অনেকে আসছে, এই নতুন আর পুরনোদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়? আমরা ফাজলামি করে ব্রো বলি, ওরা সিরিয়াসলি ব্রো বলে। আমরা আগে যে ভাই কেমন আছেন, ওরা ব্রো কেমন আছেন, ওরা খুব সিরিয়াসলি বলতে পারে, এটা আমরা পাই না। ওকে, এটা আমি জানতাম না। 6 নম্বর, বিপণনে কাজ করতে হলে সবচেয়ে বড় যোগ্যতা আগামীতে কি হবে, ডিগ্রি নাকি স্কিল? স্কিল। ওকে। 8 নম্বর, আপনার জন্য কোন পরিচয় মেনটেন করা বেশি কঠিন, এশিয়াটিকের কর্ণধার নাকি অভিনেতা? এশিয়াটিকের কর্ণধার। কেন কঠিন, এটা মানে সাপ্লিমেন্ট করলাম। কারণ প্রথমত এশিয়াটিকের কর্ণধার মানে যুগ যুগ ধরে আমার বাবা হয়ে এসছে, এখনও আমাদের যারা অরিজিনাল কর্ণধার, আমার নূর চাচা, মা, ওনারা এখনও আছেন। পরবর্তীতে we have generation of কর্ণধার্স। তো অ্যাজ অ্যান অ্যাক্টর তো হচ্ছে এটা টিম পরিচয় একটা, অ্যান্ড ইটস পার্ট অফ টিম, অ্যান্ড অলসো ইট ইজ অ্যাক্টিংয়ে তো জাস্ট মি বিং অ্যান অ্যাক্টর। সো আমি অভিনয় করলে আমি অভিনেতা, না করলে অভিনেতা নই। এখানে এসে কর্ণধার কঠিন, মানে ইএক্সপি কর্মচারী ইজি। ওকে। 9 নম্বর প্রশ্ন, আপনাকে কে বা কি সবচেয়ে বেশি ইন্সপায়ার করে? এই মুহূর্তে আমার সিঙ্গেল পয়েন্ট অফ ইন্সপিরেশন আমার কন্যা। ওকে।
ওকে, ফেয়ার এনাফ। 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। আমরা তো একদম বাংলাদেশের 50 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, বাংলাদেশের কোন অর্জনটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়? অনেক কিছুই আছে। আমার মনে হয় আমাদের এডুকেশন রেট, স্পেশালি আমাদের ফিমেল এডুকেশন রেট, আমাদের শিক্ষার হার, এটা আই থিঙ্ক অসাধারণ এবং অনেক বেড়েছে। অনেক বেড়েছে এবং শিক্ষার মধ্যে সমতাটা বেড়েছে। এটা হয়তো এখন আমরা অনেক মানে হয়তো চোখের সামনে অনেক ঝামেলা, কারণ এটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে পরবর্তী প্রজন্মে এই জিনিসটা আমাদের জন্য অনেক বিশাল একটা পুঁজি হয়ে এটার এফেক্টটা পরে বোঝা যাবে, হোপফুলি। নিঃসন্দেহে। ব্যাকিং টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রিয় বিজ্ঞাপন। প্রিয় বিজ্ঞাপন, আচ্ছা আমি 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 একটু স্বজনপ্রীতি করি। আমার আসলে আই ড্র ব্ল্যাঙ্ক বিকজ সো মেনি গুড অ্যাডভার্টিজমেন্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। বিদেশে হতে পারে, না দেশিটাই বলি তাহলে। যে মনে পড়ে যে ডিপ্লোমার একটা বিজ্ঞাপন ছিল, গানটা আমার বাবা লিখেছিল। ওটার বিজ্ঞাপনে আই ওয়াজ দ্য চিফ এডি ফর জেনিফার পিন্টো ইন দ্যাট টিভিসি। বাট যেহেতু আর কিচ্ছু মাথায় আসছে না, আমি ওটার কথাই বলতে। ওকে, আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি, তার মানে 10টা র্যাপিড ফায়ারের প্রশ্ন শেষ হলো। যাদের যা উত্তর তারা পেয়ে গেছে আমার ধারণা। আমরা একটু পরের প্রশ্নে যাই। আপনি যে ইয়াং আর যারা আপনাদের প্রজন্মের যারা, তারা যে এখন একসাথে কাজ করছেন, ইয়াংরা তো এখন সবাই বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে চায়, এটা এক ধরনের গ্ল্যামার জব, আমারও ছিল। হ্যাঁ, কিন্তু এই জগৎটাতে যখন কেউ কাজ করতে আসে, কি প্রিপারেশন নিয়ে আসবে, কি করতে আসবে? তারা কি নিজে এজেন্সি খুলে আসবে নাকি চাকরি করতে আসবে? না, এটা আই থিঙ্ক আপনি যেটা বলছিলেন যে আপনি জিজ্ঞেস করলেন না স্কিল না ডিগ্রি, আই থিঙ্ক দেখেন আমি বলতে পারি যে এখন বাংলাদেশের ফাইনালি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট সো বাংলাদেশে আমার দেখা টু অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজিক প্ল্যানার্স ইন অ্যাডভার্টাইজিং, একজন বছর খানেক আগে মারা গেছেন, আদিত্য কবির। আদিত্যকে আমি আই থিঙ্ক ওর ডিগ্রি পাস করেছিল, বাট কখনো আমি এবং ওর আর আমার গিয়ে ওর সার্টিফিকেট তোলার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমরা কখনো করিনি। সেটা কোনো অফিসিয়াল কোনো ইয়ে নাই যে হি অ্যাকচুয়ালি গট ইজ আন্ডার গ্র্যাজুয়েট। অ্যান্ড দেন ফারুক শামস, যে এখন এশিয়াটিকের আই থিঙ্ক অফিসিয়াল ডেজিগনেশনটা মানে ভাইস প্রেসিডেন্ট অফ প্ল্যানিং। হি বিকেম দ্য বেস্ট প্ল্যানার ইন বাংলাদেশ only যখন he was already one of the best planners. He had only an O levels degree, O levels pass. পরবর্তী সে আমেরিকায় যায়, সে তার আন্ডার গ্রাজুয়েট করে, বা সেটা 30 বছর বয়সে। পরবর্তী এসে এখন আবার হিজ গন ব্যাক টু অ্যাডভার্টাইজিং। সো দ্য হোল পয়েন্ট ইজ দ্যাট ফর্মাল এডুকেশনের চেয়ে বেশি এখন স্কিলস এডুকেশন হ্যাজ বিকাম আ ডিফারেন্ট। আপনি যেটা বললেন যে আপনার কন্যা আর কত বছর? 4 অলরেডি একটা বেসিক লেভেল অফ প্রোগ্রামিং শুরু করে দিচ্ছে। ফেমাস এক্সাম্পলস বিং জাকারবার্গস এন্ড স্টিভ জবস, যারা সবাই ড্রপড আউট অফ ইউনিভার্সিটি, এন্ড বিল গেটস, এন্ড দ্যাটস এক্সট্রিম। বাট স্কিলসগুলো খুব ইম্পর্টেন্ট। আর আমি যে বলবো সেটা আপনি লেখাপড়া শেষ করেন কি না করেন, কৌতূহল এবং শেখার ইচ্ছা, এটা নিয়ে আসতে হবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এটা মানে আমাদের প্রজন্মের জন্য যতটা সত্যি, আমাদের প্রজন্মের হ্যাড ডিফারেন্ট চ্যালেঞ্জ, এই প্রজন্মের হ্যাজ ডিফারেন্ট চ্যালেঞ্জ। আমাদের প্রজন্মে যেটা ছিল যে আমাদের প্রজন্মে একটু জানলে অনেক বেশি করা যেত। এই প্রজন্মে যেটা হয়েছে যে এখন অনেক চয়েসেস হয়ে গেছে। সো কোথাও একটা জায়গায় মানে জানার ওই সুযোগ বা সময়টাই ওরা পায় না। আর আমাদের যেটা আমরা হয়তো এক জায়গায় অনেক দিন থাকতাম, কিন্তু যেহেতু আমাদের কম্পিটিশন কম ছিল, একটু জানলেই হয়ে যেত। সো এগুলো দেয়ার আর ইনহারেন্ট চ্যালেঞ্জেস, বাট আলটিমেটলি ওই জানার যে ইচ্ছা এবং চেষ্টার কোনো সাবস্টিটিউট নেই। সেটা আপনি স্পেসিফিক স্কিল সেট হোক, ওভারঅল নলেজ হোক। আমি যেটা বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাডভার্টাইজিং ইজ রিসার্চ। দ্যাট ডাজন্ট মিন যে আপনি রাস্তায় গিয়ে মানুষের কাছে জরিপ করবেন। দ্যাট কুড বি ডিজিটাল রিসার্চ, বাট ইউ নিড টু হ্যাভ দ্য নলেজ অফ ইউর কনজিউমার অ্যান্ড হাউ বেস্ট টু রিচ ইউর কনজিউমার। সেটার জন্য প্রিপারেশনের কোনো ইয়ে নাই। এটা যদি আপনি করতে রাজি থাকেন, ইফ ইউ প্রিপেয়ার্ড ফর ইট, ইউ প্রিপেয়ার টু ডু দ্যাট, দেন কাম ইনটু অ্যাডভার্টাইজিং বাই অল মিনস। উই ক্যান হ্যাভ অল দ্য মার্কেটিং পিপল দ্যাট উই নিড। ওকে, আমার এই প্রশ্নটা র্যাপিড ফায়ার হিসেবে এসেছিল, কিন্তু এই প্রশ্নটা আমি বড় করে করবো বলে এটা আমি রেখে দিয়েছিলাম। একজন প্রশ্ন করছে যে বড় কোম্পানিগুলো বা বড় এজেন্সিগুলো শুধুমাত্র বিগ ব্র্যান্ডের প্রমোশন বা প্রচারেই বেশি কাজ করছে, সেখানে হয়তো তারা ফাইন্যান্সিয়ালি বেশি লাভবানও হচ্ছে। হ্যাভিং সেড দ্যাট, ছোটো ছোটো এসএমই উদ্যোক্তা বা ছোটো ছোটো উদ্যোক্তারা যারা তৈরি হচ্ছেন, তাদের প্রচারের একটা বড় বাজার এখনো বাংলাদেশে তৈরি হয় না, কিন্তু তারা রেডি আছে কিছু মিনিমাম অ্যামাউন্ট নিয়ে হলো তাদের বিজ্ঞাপন বা পণ্যের প্রচারের জন্য। সেটার বাজারটা আপনারা কেন? Well, They are ready to spend as well. If they're ready to spend, then why? মানে
মেবি দে থিঙ্ক দ্যাট রেডি টু স্পেন্ড। আমি আপনাকে বলি, আচ্ছা লেট মি গো অফ এসএমই। বাংলাদেশের সবচেয়ে লিস্ট প্রমোটেড ক্যাটেগরি অফ প্রোডাক্ট কি? হোয়াট অ্যাকর্ডিং টু আমার একটা, দিস ইজ আই ডোন্ট হ্যাভ মানে দিস অ্যাকচুয়ালি নট এ বেঞ্চমার্ক ফর দিস, বাট আই থিঙ্ক ইজ এন্টারটেনমেন্ট। ওকে, বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল, কোনো রেডিও চ্যানেল, কোনো মানে শুধু কিছু নিউজ পেপার কিছু বিজ্ঞাপন করে নিজেদের, এছাড়া কিন্তু আমাদের কোনো মাধ্যমের কোনো বিজ্ঞাপন নেই, আমাদের কোনো কন্টেন্টের কোনো বিজ্ঞাপন নেই। আপনি পাশের শহর কলকাতায়, মানে পাশের দেশের শহর কলকাতায় যে দেখেন 30% অফ অল বিলবোর্ডস আর ফিল্মস, টেলিভিশন শোজ, রেডিও শোজ। আমাদের দেশে আপনি কয়টা বিলবোর্ড পাবেন? একটা সিনেমা বা বিলবোর্ড, বা আমাদের দেশে বিলবোর্ড নেই, বাট কয়টা টিভিসি পাবেন, কয়টা মানে বাজেট কি? সো আমরা কিন্তু অনেক মনে করি যে অনেক বাজেট কিন্তু মাইট নট বি আ লট অফ বাজেট। সো একটা এসএমই কেন মার্কেটিং করছে, একটা নতুন স্টার্ট আপ, ওয়াই দে আর মার্কেটিং দেমসেলস, হোয়াট ডু দে ওয়ান্ট টু অ্যাচিভ, এগুলোর উপর, অ্যান্ড দেন হাউ মাচ বাজেট দে আর অ্যালোকেটিং ফর দ্যাট স্পেসিফিক ক্যাম্পেইন। অনেক সময় এরকম হয় তার মধ্যে, হ্যাঁ আমার কাছে 10 লাখ টাকা আছে আমি মার্কেটিংয়ের জন্য, আপনার কোম্পানি ভ্যালু কি 50 লাখ টাকা, তার মধ্যে 10 লাখ টাকা মার্কেট। So I think you have to also understand what is the goal and what is the effectiveness of the marketing plan. ওটা যে এফেক্টিভ হয়, then I'm sure they'll find people to support them. But অনেক সময় যেটা হয় যে ওরা নিজেদের প্রোডাক্টের ব্যাপারে এত বেশি they are convinced of their own product, then oftentimes they don't feel like they need to do the work to convince other people of the worth of their products. মানে আমি তো ইন্ডিয়া এখনো দেখেছি ওদের এত সব স্টার্ট আপসের ম্যাসিভ মার্কেটিং ক্যাম্পেইন, ওরা অক্ষয় কুমার টুমারদেরকে নিয়ে মার্কেটিং ক্যাম্পেইন করছে। ওই তুলনায় কিন্তু আমরা কিন্তু অনেক বেশি কনজারভেটিভ এজ এ সোসাইটি when it comes to marketing ourselves. তো সেই জায়গা থেকে হয়তো একটা দুইটা হচ্ছে না। হ্যাভিং সেড দ্যাট, বড় এজেন্সিরা বড় ক্লায়েন্টের সাথে কাজ করবে বিকজ দে হ্যাভ ম্যাসিভ ওভারহেডস, মানে হিউজ অ্যামাউন্ট অফ মানি জাস্ট স্টে ব্রেক ইভেন। তারপরও if they get a very exciting product and exciting brand, even if it's low budget, they're willing to work on it. Even I sometimes do work, EXP does, I'm sure Asiatic MCL does, Mindshare does, that out of interest. This is an exciting brand, has potential. অনেক বেশি টাকা না থাকলেও let's find a good solution for it. হ্যাঁ, এখন কেউ যদি এসে আমাকে 20 লাখ টাকা দিয়ে বলে যে আমার জন্য টিভিসি বানিয়ে দেন, ওবিসি বানিয়ে দেন, তাহলে আই বলছে ভাই আমি পারবো না, কারণ এটা বানায় আপনার টিভিসি ওবিসি বানানোর পরে আপনার এটাকে দেখানোর কোনো বাজেট থাকবে না, so it's a waste of money. So their marketing campaign might be something completely different from that of a Unilever. So ওটা যদি accept করে and then they give us a specific set of challenges, why not? এরকম একটি জায়গায় এবার আমি একটু এই প্রশ্নটা শুরুতেই করবো ভেবেছিলাম, কিন্তু এখন এই প্রশ্নটা করতে চাই। আপনি অভিনেতা হিসেবে কাজ করছেন, আপনি বিজ্ঞাপনী সংস্থাও সামলাচ্ছেন, এই দুটো জায়গা আসলে কিভাবে ব্যালেন্স করেন? যদি আমি এটা ছোট প্রশ্ন আকারে করেছিলাম, বাট আপনি অভিনেতা আগে ছিলেন, পরে কর্ণধার হলেন নাকি কর্ণধার তো পারিবারিক ভাবে ছিলেন? তাহলে অভিনেতা হিসেবে তাহলে অভিনয় কখন শুরু করলেন বা কিভাবে শুরু করলেন? অভিনয় আমি সবসময়, আমি ইভেন বিফোর মুভ, আমি তো বিদেশে ছিলাম, আমি আমেরিকায় লেখাপড়া করি, তারপর ওখানে চাকরি করি। তারপর দেশে আসার আগে, আমেরিকায় থেকে দেশে মুভ করার আগে, আমি যখন দেশে আগে আসতাম বা দেশে আগে যখন ছিলাম আমার কলেজ লাইফে, আমি কণ্ঠ অভিনয় করতাম। তো আমি যখন ঢাকায় আসি তখন আমাদের সিসিমপুর ছিল, সিসিমপুরের কিছু পার্শ্ব চরিত্রে কণ্ঠ অভিনয় করতাম। তো তখন আমাকে ওখানে রতন পাল, যিনি এখন ধ্বনি চিত্রের এক্সিকিউটিভ ডিরেক্টর, উনি বললেন যে তুমি অভিনয় করো না কেন? আই ডিডন্ট থিঙ্ক দ্যাট আমি যদিও ইউনিভার্সিটি, স্কুল, কলেজে মঞ্চে অভিনয় করেছি, তারপরেও আমি কনসিডার, তারপরে ওখান থেকে অভিনয় আসা। আর অভিনয় এসে আসলে আলি জায়গায় সারা জায়গায় ছেলে হিসেবে আসলে ক্যাজুয়ালি অভিনয় করা খুব কঠিন। The expectation is different from other normal businessmen who's coming into acting. তো ওটার পাশাপাশি চলে যায়। তো ওটা একটা ফর লং টাইম আমার জন্য খুব বড় স্ট্রাগল ছিল, কারণ আমাদের তখন সিনেমা আসেনি, ওয়েবটা হচ্ছে না যে বছরে একটা দুইটা প্রজেক্ট করার, আর সিনেমাতে আমি তখন ঢুকতে পারিনি যে বছরে 3-4টা ভালো প্রজেক্ট করে রেস্ট অফ দ্য টাইম চাকরি করবো। তখন টেলিভিশনে কাজ করতে হলে অনেক কাজ করতে হয়, মাসে অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন শুটিং করতে হবে, সিরিয়াল করতে হবে, সেটা করতে গেলে অফিসে ঝামেলা হচ্ছে, যে কারণে আমার দুইটাই আসলে একটা পর্যায়ে পর্যন্ত সাফার করছে আনটিল আই থিঙ্ক 3 বছরের পরে আমি রিয়েলাইজ করলাম যে না, নিড টু ফোকাস অন ওয়ান থিং। সো আই মুভ মোর টু অ্যাডভার্টাইজিং, মানে টু দ্য বিজনেস। অ্যান্ড দেন বাট অ্যাক্টিং একবার 3 বছর আই গেস আই ডিড এনাফ যে দ্য ইন্ডাস্ট্রি একটা লেভেল আমাকে চাচ্ছিল, এখন অত চায় না, বাট তখন পর্যন্ত চাইতো। তো কন্টিনিউ করে গেছি, আর যেহেতু ওটা করতে খুব ভালো লাগে, আই লাভ অ্যাক্টিং। মানে ইনফ্যাক্ট আমার
সহধর্মিণী উনি বলেন যে আমি বোঝা যায় যদি আমি সেট থেকে ফিরি যে আমার মনটা অনেক আমার আমার মানে মন মেজাজ অনেক ভালো থাকে। তবে আপনার কাজের ধরন দেখলে আমার মনে হয় যে আপনি সিনেমাটা বেশি এনজয় করেন টিভি সিরিজের তুলনায়। এখন তো টিভি সিরিজ অনেক বছর করা হয় না, টেলিভিশনও খুব কম করা হয়। সিনেমাটা এনজয় করি অনলি বিকজ আমি তো আমার কলিগদের মতন এত পারদর্শী নই, তো ওনারা যেরকম ধাম করে অনেক অভিনয় করে ফেলতে পারেন, আমার জন্য একটু শিখতে হয়, জানতে হয়, চরিত্রটা বুঝতে হয়, একটু সময় লাগে। তো সিনেমা করলে যে ওরা সিনেমাতে দেখেছে যে আমাকে সময়টা পাই আমি একটা চরিত্রে ঢোকার জন্যে, চরিত্রায়ন করার জন্যে, ঠিক অভিনয়ের প্যাটার্নটা ধরার জন্য, যেটা অনেক সময় টেলিভিশনের অনেক বাজেটের সংকটের কারণে যেই কারণেই হোক সময় স্বল্পতার কারণে পাওয়া যায় না। তো ওটা সিনেমায় পাই বলে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্ন করতে চাই, 1 দশক বা 2 দশক পরে বাংলাদেশের এই অ্যাডভার্টাইজমেন্ট ওয়ার্ল্ডকে আপনি কোথায় দেখেন? পৃথিবী তো এগিয়ে যায়, সমাজ থাকলে বিজ্ঞাপন থাকবে, এবং যেখানে যাওয়ার সেখানেই যাবে। আমরা ওখানে থাকতে পারবো কিনা, আমাদের ঠাঁই হবে কিনা, সেটা হচ্ছে আমাদের নিজেরা কতটা পারবো সেটার উপর ডিপেন্ড করছে। আমি কখনোই মনে করি না যে পৃথিবী কোনো কিছুই থামে না, মানে ভিজুয়াল মিডিয়াম থামবে না, টেলিভিশন চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু মানুষ তো কিছুটা দেখবে, বিজ্ঞাপনও সে চলবে। হ্যাঁ, খুব ভালো হবে কিনা সেটা আমরা যারা বিজ্ঞাপনে আছি আর আমরা সার্ভাইভ করবো কিনা, এটা হচ্ছে আমাদের পুরাটাই হচ্ছে আমরা কতটা ভালো কাজ করবো সেটার উপর নির্ভরশীল। নিঃসন্দেহে আমরা আশা করি সবাই ভালো কাজ করুক, সবাই থাকুক। আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ছোটবেলার যে অভিজ্ঞতাগুলো দিয়ে শুরু হয়েছিল, বাংলাদেশের আজকে নববর্ষের দিন, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, সেই জরার কথাই যদি বলি, বিজ্ঞাপনের জগৎ কিন্তু সেই জরাগুলোকে কাটিয়ে আজ অনেকটুকু পরিণত হয়েছে। এশিয়াটিক এক্সপি ম্যানেজিং ডিরেক্টর নীরজ জাকের বলছেন যে এখনও আরও অনেক বেশি পরিণত হবার সুযোগ রয়েছে, কিন্তু কাজ করতে হবে সেজন্য, তাহলে আসলে দিন শেষে বাংলাদেশের বিজ্ঞাপন জগৎ টিকে থাকবে। আমাদের কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মান ধরে রাখাটা খুব জরুরি। সেখানে বাজেট যদি ফ্যাক্টর হবে, অন্য কোনো পলিসি বা অন্য কোনো সাপোর্ট যদি এনশোর করতে হয়, আমার ধারণা সেটি নীতি নির্ধারকরা করবেন। কিন্তু দিন শেষে বাংলাদেশের এই বিজ্ঞাপনের যে ব্যবসা বা বিজ্ঞাপনের জগৎ, সেটি মাত্র দেশে না, এটি বিদেশের বাজারেও নিজের আধিপত্য তৈরি করুক, সেটি আমরা চাই, এবং তাহলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে, যেটি আমরা সবাই চাই। এতক্ষণ ধরে এই আয়োজন যারা দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।